বাংলাদেশ দাঁড়িয়ে এক সন্ধিক্ষণে নতুন প্রত্যাশায় দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বদলের হাওয়া নিয়ে আসছেন লাখো তরুণ, প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে। দর্শক, তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। এমন তরুণ অভিজ্ঞদের মুখে শুনব আগামীর ভাবনা। এসব জানতে ও জানাতে মধুমতি ব্যাংক, রোড টু পার্লামেন্ট, আর সাথে আছে আমি হিমাদ্রি রাহার। দর্শক, মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে আজকে আমরা আলোচনা করব নওগাঁ জেলার যে সংসদীয় আসনগুলো আছে, অর্থাৎ 1, 2, 3, 4, 5 ও 6 এসব আসনগুলো নিয়ে জানবো সেখানকার তরুণ ও সাধারণ মানুষের ভাবনা। সেই সাথে জানবো আসনগুলোতে রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থী ও যারা মনোনয়ন প্রত্যাশী আছে তাদের নির্বাচনী ভাবনা ও প্রতিশ্রুতি। দর্শক, যেমনটি বলছিলাম, আমরা আজকে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে আমরা নওগাঁ জেলার সংসদীয় আসনগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে সেই সংসদীয় আসনগুলোতে বিগত যে নির্বাচনী বছরগুলো ছিল 1991 থেকে 2008, সেই নির্বাচনী বছরগুলো পরিসংখ্যান আমরা একটু তাকিয়ে আসবো, দেখব। দর্শক, 1991 সালে নওগাঁ 1 আসন থেকে আজিজুর রহমান আওয়ামী লীগের নৌকা প্রতীকে 54,803 ভোট পেয়ে সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল জামায়াতের দাড়িপাল্লা মার্কায় সালেকুর রহমান, তিনি 40,264 ভোট পান। প্রায় 14,000 ভোটের সেখানে ব্যবধান ছিল। আমরা 1996 সালের দিকে যদি তাকাই, নওগাঁ 1 থেকে ডাক্তার সালেক চৌধুরী বিএনপির ধানের শীষ প্রতীকে 70,141 ভোট পেয়ে তিনি সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল শ্রী সাধনচন্দ্র মজুমদার আওয়ামী লীগের নৌকা প্রতীকে 59,975 ভোট, প্রায় 11,000 ভোটের একটা ব্যবধান আমরা দেখতে পাচ্ছি। আমরা পরবর্তী নির্বাচনী বছর 2001-এর পরিসংখ্যান যদি তাকাই, সেখান থেকে আবারও ডাক্তার সালেক চৌধুরী বিএনপির ধানের শীষ প্রতীকে প্রায় 1,29,809 ভোট পেয়ে তিনি সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল আবারও শ্রী সাধনচন্দ্র মজুমদার আওয়ামী লীগের নৌকা প্রতীকে 1,01,135 ভোট, প্রায় 28,000 ভোটের একটা ব্যবধান আমরা সেখানে দেখতে পাচ্ছি। আমরা পরবর্তী নির্বাচনী বছর অর্থাৎ 2008-এর দিকে যদি তাকাই, নওগাঁ 1 থেকে এবার শ্রী সাধনচন্দ্র মজুমদার আওয়ামী লীগ থেকে 1,77,251 ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল ডাক্তার সালেক চৌধুরী, গেল দুইবারে যিনি সংসদ সদস্য ছিল, তিনি ধানের শীষ প্রতীকে 1,11,099 ভোট, তিনি সেখান থেকে প্রায় 66,000 ভোটের একটা ব্যবধান আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা নওগাঁ 2 আসনের দিকে যদি তাকাই, পরিসংখ্যানগুলো 1991 সালে মোহাম্মদ শহীদুজ্জামান সরকার আওয়ামী লীগের নৌকা প্রতীকে 51,117 ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী ছিল আব্দুর রৌফ মান্নান বিএনপির ধানের শীষ প্রতীকে 44,040 ভোট, তিনি সেখান থেকে পান। ভোটের ব্যবধান ছিল প্রায় 13,000-এর মতো। আমরা পরবর্তী নির্বাচনী বছর 1996 নওগাঁ 2 আসনের পরিসংখ্যান যদি দেখি, বিএনপি ধানের শীষ প্রতীকে শামসুজ্জোহা খান 62,590 ভোট পেয়ে তিনি সেখান থেকে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল মোহাম্মদ শহীদুজ্জামান সরকার আওয়ামী লীগের নৌকা প্রতীকে 55,119 ভোট, তিনি সেখান থেকে পান। 199 ভোট তিনি সেখান থেকে পান। ব্যবধান ছিল প্রায় 7,000 ভোটের আমরা দেখতে পাচ্ছি। আমরা 2001 সালে নির্বাচনী পরিসংখ্যান যদি তাকাই, নওগাঁ 2 আসনে সেখান থেকে ধানের শীষ প্রতীকে শামসুজ্জোহা খান 1,12,827 ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল বিগত একই প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ শহীদুজ্জামান সরকার, তিনি 89,377 ভোট সেখান থেকে পান আওয়ামী লীগের নৌকা প্রতীকে। আমরা 2008 সালের নির্বাচনী পরিসংখ্যান যদি তাকাই, ওই আসনে মোহাম্মদ শহীদুজ্জামান সরকার এবার তিনি সেখান থেকে নৌকা প্রতীকে 1,49,480 ভোট পেয়ে সেখান থেকে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপি ধানের শীষ প্রতীকে শামসুজ্জোহা খান, তিনি 57,732 ভোট সেখান থেকে পান। এবার দর্শক, আমরা নওগাঁ 3 আসনের বিগত দিনগুলোর একটু পরিসংখ্যান দেখে আসবে। 91 সালে সেখানে আক্তার হামিদ সিদ্দিকী বিএনপি ধানের শীষ প্রতীকে 85,785 ভোট পেয়ে তিনি সেখান থেকে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল আব্দুল জলিল, তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে 64,966 ভোট সেখান থেকে পান। এবার আমরা পরবর্তী নির্বাচনী বছর অর্থাৎ 1996 সালের পরিসংখ্যান যদি সেখানে আমরা তাকাই, দেখতে পাই আক্তার হামিদ সিদ্দিকী বিএনপির ধানের শীষ প্রতীকে 1,05,225 ভোট তিনি সেখান থেকে পান। তার প্রতিদ্বন্দ্বী ছিল দেওয়ান আমজাদ হোসেন, তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে 80,536 ভোট পান। আমরা 2001 সালের নির্বাচনী পরিসংখ্যান যদি তাকাই, নওগাঁ 3 আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে 1,35,250 ভোট পেয়ে আক্তার হামিদ সিদ্দিকী সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগের নৌকা প্রতীকে আকরাম হোসেন চৌধুরী, তিনি 1,10,927 ভোট পান। আমরা 2008 সালের নির্বাচনী বছর যদি নওগাঁ 3 আসনের পরিসংখ্যানের দিকে তাকাই, সেখানে দেখতে পাই আকরাম হোসেন চৌধুরী, তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে 1,76,562 ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী ছিল আক্তার হামিদ সিদ্দিকী, 1,15,740 ভোট পেয়েছিলেন বিএনপির ধানের শীষ প্রতীকে। আমরা পরবর্তী যে সংসদীয় আসন আছে আমরা সেদিকে একটু তাকাতে চাই। নওগাঁ 4 আসনে নাসির উদ্দিন জামায়াত থেকে তিনি দাড়িপাল্লা মার্কায় 59,801 ভোট তিনি পান। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল ইমাজউদ্দিন প্রামাণিক, তিনি 47,566 ভোট পান, তিনি নৌকা প্রতীক থেকে। আমরা
1996 সালে পরিসংখ্যান যদি তাকাই, সেখানে শামসুল আলম প্রামাণিক তিনি বিএনপির ধানের শেষ প্রতীক ৬৯,৯১৯ ভোট তিনি সেখান থেকে পান। তার প্রতিদ্বন্দ্বী ছিল ইমাজউদ্দিন প্রামাণিক, তিনি ৫২,৫৯৬ ভোট পান আওয়ামী লীগের নৌকা প্রতীকে। আমরা ২০০১ সালের নির্বাচনী পরিসংখ্যান যদি দর্শক তাকাই, তাহলে আমরা দেখতে পাই সেখানে আবারও শামসুল আলম প্রামাণিক সেখান থেকে ১,০১,২৬২ ভোট পেয়ে বিএনপির ধানের শেষ প্রতীকে তারা নির্বাচিত হন, আর তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল ইমাজউদ্দিন প্রামাণিক, ৮০,৭৯৬ ভোট পান তিনি আওয়ামী লীগ থেকে। আমরা এবার ২০০৮ নির্বাচনী পরিসংখ্যান যদি তাকাই, সেখান থেকে ইমাজউদ্দিন প্রামাণিক তিনি স্বতন্ত্র নির্বাচন করেছিলেন সেবার, তিনি ১,১৫,৫৭৫ ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী ছিল শামসুল আলম প্রামাণিক, তিনি বিএনপির ধানের শেষ প্রতীকে ৯২,৯২৯ ভোট পান। আমরা এবার নওগাঁ ৫ আসন নির্বাচনী বছর ১৯৯১ দিকে যদি তাকাই, শামসুদ্দিন আহমেদ তিনি ৮৫,৩৬৬ ভোট পেয়ে বিএনপির ধানের শেষ প্রতীকে তিনি নির্বাচিত হন। আমরা তার প্রতিদ্বন্দ্বী ছিল মোহাম্মদ আব্দুল জলিল, তিনি ৪৬,১৮৪ ভোট পেয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকে তিনি সেখান থেকে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন। আমরা ১৯৯৬ সালের নির্বাচনী বছর যদি তাকাই, শামসুদ্দিন আহমেদ বিএনপির ধানের শেষ প্রতীকে তিনি ৮৪,৪৮১ ভোট পেয়ে সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল মোহাম্মদ আব্দুল জলিল, আওয়ামী লীগ থেকে তিনি ৬৬,৪২৩ ভোট সেখান থেকে তিনি পান। আমরা পরের নির্বাচনী বছর ২০০১-এর দিকে যদি একটু তাকাই, দেখতে পাই নওগাঁ ৫ আসন থেকে মোহাম্মদ আব্দুল জলিল তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে তিনি সেখান থেকে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপির ধানের শেষ প্রতীকে শামসুদ্দিন আহমদ, তিনি ৯৪,২৩৫ ভোট সেখান থেকে পান। আমরা ২০০৮ নওগাঁ ৫ আসন মোহাম্মদ আব্দুল জলিল আওয়ামী লীগের নৌকা প্রতীকে সেখান থেকে তিনি ১,৩৬,৬৪৩ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল আব্দুল লতিফ খান, বিএনপির ধানের শেষ প্রতীকে ৯০,৬৬২ ভোট। দর্শক, আমরা পরবর্তী সংসদীয় আসন অর্থাৎ সর্বশেষ সংসদীয় আসন নওগাঁ ৬, ১৯৯১ সালে আলমগীর কবির বিএনপির ধানের শেষ প্রতীকে ৬১,১৮৩ ভোট পেয়ে তিনি সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল সিপিবির শেখ ওহিদুর রহমান, তিনি ৪৬,৭৮০ ভোট পান। আমরা ১৯৯৬ সালের নির্বাচনী পরিসংখ্যানের দিকে যদি তাকাই, নওগাঁ ৬ আসন থেকে আলমগীর কবির ধানের শেষ প্রতীকে ৬১,১৮৩ ভোট তিনি সেখান থেকে পান। তার প্রতিদ্বন্দ্বী ছিল আবারও সিপিবি শেখ ওহিদুর রহমান, তিনি ৪৬,৭৮০ ভোট পান। আমরা নওগাঁ ৬ আসনের ১৯৯৬ সালের পরিসংখ্যান যদি তাকাই, আলমগীর কবির ৭৭,৩০৪ ভোট, বিএনপির ধানের শেষ প্রতীকে ওহিদুর রহমান ৫৬,০৫৩ ভোট আওয়ামী লীগের নৌকা প্রতীকে। আমরা পরবর্তী নির্বাচনী বছর ২০০১ আলমগীর কবির আবারও বিএনপির ধানের শেষ প্রতীকে ১,০২,৬৯৩ ভোট পেয়ে তিনি সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল ইসরাফিল আলম আওয়ামী লীগের নৌকা প্রতীকে ৮২,২১৮ ভোট। আমরা সবশেষ নির্বাচনী বছর ২০০৮ সংসদীয় আসন নওগাঁ ৬, ইসরাফিল আলম এবার আওয়ামী লীগের নৌকা প্রতীকে ১,৩০,৯৮৫ ভোট পেয়ে সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল আনোয়ার হোসেন, বিএনপির ধানের শেষ প্রতীকে ৮৬,৯৯০ ভোট তিনি সেখান থেকে পান। দর্শক, এতক্ষণ আমরা ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত যে ৪টি নির্বাচন ছিল সেগুলোর আমরা নির্বাচনী পরিসংখ্যান দেখলাম। এ পর্যায়ে আমরা সংসদীয় আসনগুলো যারা রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থী আছে তাদের নির্বাচনী ভাবনা প্রতিশ্রুতির কথাগুলো একটু শুনে আসতে চাই। এই নওগাঁ ১ নিয়ামতপুর পোরশা সাপারকে একটা উন্নতর কৃষির ক্ষেত্রে উন্নতর এবং এখানকার আর্থসামাজিক চাহিদা অনুযায়ী যেসব করার প্রয়োজন, এখানে অনেক মসজিদ মাদ্রাসা আছে, মাদ্রাসা মন্দির, তারপরে গির্জা আছে, এই সমস্ত উন্নয়ন করে স্কুল মাদ্রাসা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন করে আমরা সবাই একসঙ্গে শান্তির সাথে বসবাস করতে পারবো এবং আমাদের সকল ধর্মবর্ণের মানুষ নিজ নিজ ধর্ম তারা শান্তির সাথে যেন পালন করতে পারে। আমি যদি নির্বাচিত হতে পারি, আমি নিজে দুর্নীতি মুক্ত থাকব এবং এই দুর্নীতি আমার নওগাঁ ১ আসনকে দুর্নীতি মুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করব ইনশাল্লাহ। আমি আশা করছি যে এই সুষ্ঠু পরিবেশ যদি থাকে, ভোট যদি কারচুপি না হয়, নিরপেক্ষ ভোট যদি হয়, তাহলে ইনশাল্লাহ ব্যাপক ভোটের ব্যবধানে ইনশাল্লাহ আমি বিজয়ী হব। পার্লামেন্টে যদি আল্লাহ আমাকে নেয়, তাহলে এই ৩ উপজেলা, এটি কৃষি প্রধান এলাকা, এই কৃষি প্রধান এলাকায় কৃষকরা যাতে ভর্তুকি হিসাবে উন্নয়নের জন্য খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য যা যা তাদের প্রয়োজন সেগুলি পূরণের চেষ্টা করব, সহজভাবে যেন তারা সেগুলি পায়। কৃষি পণ্য তারা যেন সেগুলি সঠিকভাবে বাজারজাত করতে পারে, সঠিক মূল্য তারা যেন পায়,
এবং আমাদের এই 3 উপজেলায় যে সমস্ত শিক্ষা, স্বাস্থ্য এবং রাস্তাঘাট, গ্রামীণ অবকাঠামো এগুলি নির্মাণের দিকে আমি বিশেষ দৃষ্টি দেব। নির্বাচিত যদি হয় 2 থানায় 2টা 170 হাসপাতাল আমরা নির্বাচিত আমরা করব। আরও অনেক পরিকল্পনা আছে এবং এলাকার মানুষের চাহিদা অনুসারে যতটুকু যার দরকার চাহিদার অনুসারে সেটা পূরণ করতে বাধ্য থাকবো ইনশাল্লাহ। আর আমাদের এলাকায় গরিব দুঃখী এলাকায় হতদরিদ্র লোক এলাকা বেশি, যার জন্য আমরা শিক্ষার উপর জোর দিয়েছি। নজিবুর সরকারি ডিগ্রি কলেজকে আরও উন্নতি করার জন্য আমরা চেষ্টা করব। এখানে যেহেতু অনার্স হয়ে গেছে, এমএ হয়ে গেছে, সেই কলেজটাকে আরও উন্নতি করে কৃষকের ছেলেমেয়েরা যেন বাড়ির ভাতে লেখাপড়া করার সুযোগ পায় সেই ব্যবস্থা করব। প্রথম 30 থেকে 60 দিনের মধ্যে মহাদেবপুর বদলগাছি থেকে মাদক নির্মূল করব ইনশাআল্লাহ। এরপর যেটা করতে চাই যেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পরিবেশ ফিরে আনা, যেন অন্তত শিক্ষকরা সময় মতো ক্লাসে যায়, বাচ্চারা যেন ক্লাস করে, ভবিষ্যৎ প্রজন্মটাকে আমরা যেন গড়ে তুলতে পারি। তারপর হচ্ছে এই এলাকা হচ্ছে ধানের এলাকা মহাদেবপুর। এই ধানের কলগুলোতে এক একটা অটোমেটিক রাইস মিলে 20 জন 30 জনের বেশি আপনি কর্মসংস্থান করতে পারেন না। এই জন্য যেসব এই এলাকায় যেসব শিক্ষিত বেকার আছে তাদের জন্য আমি চেষ্টা করব লাইট ইঞ্জিনিয়ারিং, যেমন সকেট, ফ্যান, বাল্ব, এই ছোট ছোট নাট বোল্ট, এইসব ইন্ডাস্ট্রির মাধ্যমে যেগুলো লেবার ইনসেন্টিভ, এই ইন্ডাস্ট্রিগুলা 2-1টা ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠানের চেষ্টা করব। আর বদলগাছি যেহেতু আমের জায়গা, নাগফজলির জায়গা, বদলগাছিতে হয়তো একটা আমের জুসের ফ্যাক্টরি করার চেষ্টা করব, যাতে আমার অন্তত বছরে আমার 200-400 লোকের সেখানে এমপ্লয়মেন্ট করা যায়। আমাদের যেহেতু কৃষি প্রধান এলাকা, কৃষি প্রধানে এলাকা হিসাবে কৃষকদের যে মৌলিক সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোকে আমরা সমাধান করার চেষ্টা করব। যেমন কৃষকের সার, বীজ, কীটনাশক, ঔষধ এটা স্বল্প মূল্যে, ন্যায্য মূল্যে বিতরণের ব্যবস্থা করা এবং সরকার থেকে যেগুলো আছে এগুলো যার যেটা প্রাপ্য এটা যেন তার কাছে আমরা দিতে পারি, এটা আমরা নিশ্চিত করব। ফসল উৎপাদনের জন্য, যে ইরিগেশনের জন্য আমাদের এলাকাতে ডিপ থেকে শুরু করে অনেকগুলো বিষয়ে একটা দুর্বৃত্ত পরায়ণের ব্যবস্থা আছে। আমরা চাই যারা হকদার, ন্যায্য, যার যেটা পাওনা এটা যেন পেয়ে যায়। দলীয় লেজুর ভিত্তি করে কেউ কারো যেন অধিকার নষ্ট করতে না পারে, এই ব্যবস্থাটা আমরা করব। আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে আমাদের এই মান্দা উপজেলার ভিতর দিয়ে প্রবাহিত আত্রাই নদী, যা শুকনো মৌসুমে একেবারে শুকিয়ে যায়, সেই নদী খননের একটা প্রকল্প গ্রহণ করা এবং সেই নদী খনন করতে পারলে আমাদের এই দেশের কৃষক সমাজের, আমাদের এলাকার কৃষক সমাজের ভাগ্যের পরিবর্তন হবে সেচ ব্যবস্থার উন্নয়নের মধ্য দিয়ে। এছাড়াও আমি পেশায় চিকিৎসক হিসেবে আমার এই মান্দা উপজেলায় একটা শিশু হাসপাতাল নির্মাণ করবার একটা পরিকল্পনা রয়েছে, সে ব্যাপারে আমি আমার ভূমিকা রাখব। গ্রামীণ অবকাঠামো, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, এরপরে আমাদের নদী খনন, খাল খনন, জলবদ্ধতা নিরসন। এর মধ্যে মান্দার সমস্যা সারা দেশের মতো বেকারত্ব, শিক্ষিত এবং অনেক বেকার যুবক আছে, তাদের কর্মসংস্থান সৃষ্টি করা, দেশে বা প্রবাসে তাদের উন্নত জীবনযাপনের জন্য উন্নত কর্মসংস্থান প্রয়োজন। এখানে যেগুলো সমস্যা অতীতে ছিল, বর্তমানে আছে, আমরা চাইব যে ভবিষ্যতে সমস্যামুক্ত একটা মান্দা করব। আমরা যদি জয়ী হই, দাঁড়িপাল্লা জামাত ইসলাম যদি জয়ী হয় এবং জামাত ইসলাম যদি সরকার গঠন করতে পারে, মেয়েরা সর্বোচ্চ নিরাপত্তা অধিকার নিয়ে তারা এই সমাজে বসবাস করবে। তারা তাদের যোগ্যতা অনুযায়ী ব্যবসা করবে, চাকরি করবে। আল্লাহ রসুলের সময় মেয়েরা যুদ্ধ করেছে, আমাদের মেয়েরা সেনাবাহিনীতে যেতে পারবে, পুলিশে চাকরি করতে পারবে, ম্যাজিস্ট্রেট হতে পারবে, জজ হতে পারবে, এরা ডিসি হতে পারবে। যোগ্যতা অনুযায়ী যেখানে তাদের যোগ্যতা রয়েছে তারা সেখানে চাকরি করতে পারবে। আশ্রয় রায়নগরে মানুষকে নিয়ে আগামী দিনে সুন্দর একটি এলাকা গড়ার জন্য আমি কাজ করছি। সেইখানে আমাকে সবাই সহযোগিতা করছি এবং আইন শৃঙ্খলার উন্নতি করে এবং স্বাভাবিক জীবনযাত্রা যাতে ব্যাহত না হয় সে ব্যাপারে আমরা সচেতন। এ ব্যাপারে আমাদের মানুষ আমাদেরকে সহযোগিতা করছে। দর্শক, আমরা শুনছিলাম সংসদীয় আসনগুলো মনোনীত প্রার্থীদের তাদের নির্বাচনী ভাবনা। পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি বকর সিদ্দিক নান্নু এবং সেই সাথে আছেন আমাদের সাথে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক ও নওগাঁ 5 আসনে মনোনীত প্রার্থী মনিরা শারমিন। আমরা দুজনকে স্বাগত মধুমতি ব্যাঙ্গালোর টু পার্লামেন্টে।
শুরুতে আবু বক্কর সিদ্দিক নান্নু, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে তফসিল এই সপ্তাহে ঘোষণা হবে, যেটা আমরা নির্বাচন কমিশন সেদিন প্রধান উপদেষ্টার সাথে দেখা করে যেটা বললো, অর্থাৎ আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে নিতেই পারি। সেই জায়গায় আপনাদের মাঠে কেমন চ্যালেঞ্জ মনে করছেন, প্রতিদ্বন্দ্বিতা কেমন হবে বলে মনে করছেন? আপনাকে ধন্যবাদ। দীর্ঘ 17 বছর পর মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার হারিয়ে ফেলেছিল। মানুষ আশা করছে এই আগামী দিনে 2026-এ ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে তারা স্বতঃস্ফূর্তভাবে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। আমরা আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নওগাঁ যে নমিনেশন দিয়েছে, সেই প্রার্থী, নওগাঁ জেলা সদর হচ্ছে ধানের শীষের দুর্গ। এই দুর্গে হানা দেওয়ার মতো কোনো ইতিপূর্বেও দিতে পারেনি কেউ, আগামীতেও দিতে পারবে না। ভোট চুরি করে যারা তাদের নির্বাচনে জয়লাভ করেছে, কিন্তু এবার ভোট চোর আর নাই দেশে। এবার নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নিরপেক্ষ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরাবরই নওগাঁ সদর আসন এবং 6টি আসনই নওগাঁ তারা পুনরুদ্ধার করেছিল। এবারও ইনশাল্লাহ আল্লাহ পাক যদি সহায় থাকে, আমাদের সমস্ত নেতাকর্মী একযুগে আমরা কাজ করে 6টি আসনে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে উপহার দেব ইনশাল্লাহ। নিশ্চয়ই, কিন্তু আপনাদের একসময় দীর্ঘ সময় জোট সঙ্গীত, এখন আপনাদের প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াত। আওয়ামী লীগ মাঠে নেই, জাতীয় পার্টি দ্বিধান্বিত, এদিকে আবার এনসিপি পার্টির সাথে একটা জোট করেছে নতুন করে। সবকিছু মিলিয়ে কি মনে হচ্ছে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সবচাইতে বৃহৎ দল। জামাত আমাদের সাথে জোটে ছিল, তাদের স্বার্থে ছিল। আমরা তাদের জোটে নিয়েছি কিনা সেটা আমাদের নেতারাই বলতে পারবে ভালো, যেহেতু এটা কেন্দ্রের সিদ্ধান্ত ছিল। কিন্তু আমরা জামাতকে ইনশাল্লাহ কোনো প্রতিদ্বন্দ্বী, যেহেতু ওনারা অংশগ্রহণ করছেন, আমরা প্রতিদ্বন্দ্বী মনে করছি, কিন্তু আমরা কোনো ফ্যাক্টর মনে করছি না। আল্লাহ পাক যদি সহায় থাকে, বাংলাদেশের সাধারণ মানুষ বা নওগাঁ জেলার সাধারণ মানুষ ধানের শীষের পক্ষে রয়েছে। আগামী দিনেও, বিগত দিনেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ছিল, এবার তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ নওগাঁ জেলার সমস্ত 6টি আসনের সাধারণ জনগণ তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষে ভোট দেবে ইনশাল্লাহ। আপনাদের 31 দফা নিয়ে আপনারা মানুষের দুর্গরে পৌঁছানোর চেষ্টা করছেন। 31 দফাটাকে আসলে তৃণমূল পর্যায়ে যারা প্রান্তিক জনগোষ্ঠী আছে তারা কতটা গ্রহণ করছে বিষয়টাকে, আপনারা কতটা বোঝাতে সক্ষম হচ্ছেন, এটা নিয়ে তাদের কাছে কতটা যেতে পারছেন আপনারা? আমাদের সমস্ত নেতাকর্মী তৃণমূল পর্যায়ে, মাঠে ঘাটে, স্কুল কলেজ, সমস্ত জায়গায় আমরা 31 দফা নিয়ে আমরা মাঠে কাজ করেছি। সাধারণ মানুষ আমাদেরকে আশ্বস্ত, সাধারণ মানুষও আশ্বস্ত হয়েছে, আমরা তাদের কথায় আমরা আশ্বস্ত হয়েছি যে আমাদের নেতা তারেক রহমান যে নতুন বাংলাদেশ গড়তে চায়, এই 31 দফার মধ্যে সে নতুন বাংলাদেশের স্বপ্ন রয়েছে। সাধারণ মানুষ সেটা সাদরে গ্রহণ করেছে। ইনশাল্লাহ আমরা এই 31 দফা দিয়ে বাংলাদেশকে, নতুন বাংলাদেশ আমাদের তারেক রহমান যে স্বপ্ন দেখাচ্ছে, আমরা সেটা ইনশাল্লাহ দল যদি ক্ষমতায় আসে আমরা সেটা প্রতিফলন ঘটাবে ইনশাল্লাহ আমাদের নেতা। নিশ্চয়, আপনি থাকুন আমাদের সাথে। মনিরা শারমিন, আপনার সাথে এবার কথা বলতে চাই যে বিষয়টি দেখছেন আসলে আপনাদের নির্বাচনী মাঠ, আপনারা সম্প্রতি জোট করেছেন এমপি পার্টির সাথে, একটা 3 দল মিলিয়ে একটা নতুন অ্যালায়েন্স গঠন করেছেন। বিএনপি আছে মাঠে, জামায়াত আছে মাঠে, বড় 2টি দল আছে মাঠে। আপনাদের মানুষ, আপনারা কতটা মনে করছেন যে নির্বাচনী মাঠে আপনারা প্রভাব বিস্তার করতে পারবেন? জি ধন্যবাদ। যারা দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা। দেখেন, নির্বাচনী মাঠে যারা আসলে নিজেদের বড় দল হিসেবে মনে করে, তাদের কিন্তু এক ধরনের ব্যাগেজ আছে। আমি যদি বলি, তাদের আসলে এলাকাতে তাদের পেশি শক্তির একটা প্রভাব আছে, এবং স্বাভাবিকভাবে বড় দল নেতাকর্মী আছে, এবং সেই জায়গা থেকে তাদের আসলে, আমি যদি বলি, বড় 2টি দলই আসলে নানান ধরনের একটা একটা এই ধরনের নেতিবাচকতার মধ্যেও কিন্তু তারা আছে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করছি যে এই জায়গাগুলোতে যেখানে সংস্কার প্রয়োজন, বাংলাদেশের নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে সবকিছুতে, নির্বাচনী সংস্কৃতিতে তো আসলে আমাদের যে সংস্কার প্রয়োজন, এবং আমরা সংস্কার নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে কথা বলেছি। তো সেই জিনিসগুলোই আসলে মানুষের কাছে নিয়ে যাওয়া। আমরা এই
5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের যে গণতান্ত্রিক পুনরুদ্ধারের কথা আমরা সব দল বলছি, আমরা ঐক্যমত্যে পৌঁছানোর চেষ্টা করছি, তারপরেও আসলে আমাদের মধ্যে অনেক ধরনের ফাটল। তো সেই জায়গা থেকে জনগণের ভাগ্য উন্নয়নের জন্য আমাদের আসলে ঐক্যবদ্ধ হতে হবে, এই যে জায়গাগুলোতে আমরা জোর দিচ্ছি। এবং যে জোটের কথা বলছেন, জোটটা আসলে আমাদের সংস্কারকে সামনে রেখে এবং নির্বাচনকে সামনে রেখে। দেখেন, আমরা যখন 5 আগস্ট পরবর্তী সময়ে এই নির্বাচন এবং নির্বাচনের কথা বলছি এবং নির্বাচনই একমাত্র গণতন্ত্র হিসেবে ভাবছি, অন্যান্য দলের পক্ষ থেকে এই ধরনের কথা আমরা শুনছি, তখন কিন্তু আমরা বলছি এই জোটে যে 3টি দল আছে, আমরা কিন্তু বলেছি যে না, বাংলাদেশের আসলে সংস্কার হতে হবে এবং এই সংস্কারের জন্য আমাদেরই রাজনৈতিক দলগুলোকে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হবে এবং জনমত গঠন করতে হবে। তো সেই জায়গা থেকে আমরা আমাদের এই জোটটি এবং এই জোটটি নির্বাচন পর্যন্ত থাকবে এবং এই জোটে আমরা আশা করছি আরো অন্যান্য রাজনৈতিক দল তারাও কিন্তু এই জোটে যুক্ত হবে। সুতরাং সেই জায়গা থেকে আমরা সংস্কারটি নিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় যেতে পারবো বলে আমরা মনে করছি। এবং এনসিপির পক্ষ থেকে আমি যদি বলি, এনসিপি নতুন রাজনৈতিক দল, তরুণদের দল, আমরা সময় অনেক কম পেয়েছি, কিন্তু আমরা কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছবার চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি মানুষকে এই বিকল্প, বাংলাদেশে তো তৃতীয় একটি শক্তির উত্থান আমরা সব সময় আশা করেছি, আমাদের মানুষ আশা করেছে, আমরা অভ্যুত্থানের মধ্যে থেকে বলেছি বিকল্প কোথায়, বিকল্প চাই। সুতরাং সেই বিকল্পটি যাতে মানুষ বেছে নিতে পারে, সেই জায়গায় কিন্তু আমরা আমাদের জায়গায় আমাদের অবস্থান শক্ত করবার চেষ্টা করছি একেবারে তৃণমূল পর্যন্ত। আপনি জোটের কথা বলেছেন, আপনি বলেছেন ভোটের সাথে জোটটা হয়তো আরো বাড়তেও পারে, সেই ক্ষেত্রে কিন্তু আরেকটি বিষয় সংস্কারের কথা বলেছেন। আপনাদের সংস্কারের মূল ভিত্তি হচ্ছে জুলাই সনদ, কিন্তু সেই জুলাই চার্টার যে কথা আপনারা বলছেন সেটা নিয়ে কিন্তু একটু দ্বিধান্বিত বিষয় আছে। তারপর আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন বা করছেন, নির্বাচনমুখী আপনারা এখনো আছেন এবং জোটটাকে আরো বড় করার চিন্তা ভাবনা করছেন, কিন্তু মনে হচ্ছে জনগণ আপনাদেরকে কিভাবে গ্রহণ করবে, সেই জনগণের প্রত্যাশা প্রতিফলন আপনারা ঘটাতে পারবেন? দেখেন, আমরা কিন্তু আশান্বিত একটা অর্থে, যে দেখেন যে জরিপটা আমরা বারবার করে দেখছি, আজকেও একটি জরিপ প্রকাশ পেয়েছে, আমরা কিন্তু দেখছি বড় একটি জনসংখ্যা, প্রায় সেটি 45 থেকে 48%, তারা কিন্তু এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছে। সুতরাং তারা অপেক্ষা করছে। আমরা দেখেন, আমি যদি বলি বিএনপি, জামাত, দেখুন এই জরিপে কিন্তু একটা প্রশ্ন আছে যে জরিপটা যারা করে, জরিপ নিয়ে কিন্তু অনেক বিভ্রান্তি। জরিপ কিন্তু আমি ছিলাম না জরিপে, আপনি ছিলেন কিনা জানি না, অন্যান্য জনগণ ছিল কিনা জানে না, কিন্তু সেই জরিপটাকে ভিত্তি নিয়ে কতটা আশান্বিত হওয়া যায়? মাঠের ফলাফল না মাঠের মানুষের প্রত্যাশা নাকি জরিপ, কোনটাকে গুরুত্ব দিবেন আপনারা? না, অবশ্যই দেখেন, সবগুলোরই আসলে গুরুত্ব আছে। মাঠের মানুষের প্রত্যাশা যেমন আছে, যেমন আমরা যে সংস্কারের কথা বলছি এতদিন ধরে, সেই সংস্কারে কিন্তু সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন সম্পর্কিত কোনো কথা নাই। আমার স্বাস্থ্য ক্ষেত্রে সংস্কারের কথা নাই, আমার শিক্ষা ক্ষেত্রে সংস্কারের কথা নাই, আমার অর্থনৈতিক সংস্কারের কথা নাই। সুতরাং এই জোটটা কিন্তু, আমাদের জোটটি কিন্তু এই বিষয়গুলোতে গুরুত্ব দেবে এবং সাধারণ মানুষের কাছে কিন্তু সেই সংস্কার গুলো নিয়েও যাবে। সুতরাং সেই জায়গা থেকে এই জোটটিও যেরকম, এই সংস্কারের ব্যাপারটিও যেরকম গুরুত্বপূর্ণ, সাথে কিন্তু আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে বাংলাদেশে যে নির্বাচনহীনতা আছে, সেই নির্বাচনহীনতার ফলে যেটা হয়েছে, একটা বড় শতাংশ তরুণ তারা কিন্তু এখন পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি, এটাও কিন্তু সত্য। সেই জরিপে হয়তো আমি একদম এরর যদি বলি যে অনেকটাই আমরা একদম ফুললি আমরা এটা ট্রাস্ট করতে পারি না, কারণ নির্বাচনে অনেক রকম জরিপ করে, সেটা হয়তো বায়াস জরিপও হইতে পারে। এটা নিয়ে আসলে খুব একটা যে মানে আশান্বিত হওয়ার আছে তা কিন্তু না। মাঠের যে মানুষের অভিব্যক্তি, সেটাই হয়তো বা সেখানে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবে। আমরা সেই প্রত্যাশা রাখতে চাই। আপনি থাকুন আমাদের সাথে, আমরা আবারও ফিরতে চাই আবু বকর সিদ্দিক নান্নু, আপনার কাছে আবারও ফিরতে চাই। সেটি হচ্ছে আরেকটি প্রশ্ন আপনার কাছে পর্যায়ে রাখতে চাই। নির্বাচন আসলে আমরা দেখতে পাই আসলে মতভেদ তৈরি হয়, রাজনৈতিক মাঠে একটা মানে হানাহানি একটা পরিস্থিতি সৃষ্টি হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সেই জায়গায় মাঠের নির্বাচনী প্রচারণে আপনাদের কোনো চ্যালেঞ্জ আছে কিনা আইন শৃঙ্খলা পরিস্থিতি জনিত? নওগাঁ একটা শান্তিপূর্ণ এলাকা। আমরা বরাবরই আপনারা ইতিপূর্বে নওগাঁর ইতিহাস দেখবেন, নওগাঁতে আমাদের নির্বাচনী হানাহানি নাই বললেই চলে। আমরা দীর্ঘদিন রাজনীতি করে আসছি, যে দলই আমরা নির্বাচন করেছি আমরা ভ্রাতৃত্ববোধ বজায় রেখে, নিজেদের মধ্যে সহমর্মিতা বজায় রেখে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। নওগাঁর মানুষ শান্তিপ্রিয় মানুষ, নওগাঁর মানুষ শান্তিতে থাকতে চায়, তারা শান্তিতে বসবাস করতে চায়, সহমর্মিতা নিয়ে বসবাস করতে চায়। আমরা এরকম চিন্তা ভাবনা নিজেরাও করি না। আমরা প্রতিপক্ষ যারা ছিল বিগত দিনে স্বৈরাচার ছিল, তারা দেশে তো নাই, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আজকে যারা আমাদের প্রতিদ্বন্দ্বী তারাও আমাদের ভাই,
তাদের সাথে আমরা নির্বাচন করব, একই সঙ্গে বসে থেকে একটু নির্বাচন করব, একই মঞ্চে দরকার হলে আমরা নির্বাচন করব, কিন্তু হিংসা বিদ্বেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজনীতি করে না। নির্বাচনের মাঠে অনেক বিরোধ থাকবে, কিন্তু সেটা যেন মানে মাঠ পর্যন্ত না গড়ায়। মনিরা শারমিন এবং বকর সিদ্দিকী দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা মধুমতি রোড টু পার্লামেন্টে আপনার পর্যবেক্ষণ তুলে ধরার জন্য। আবারও স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। দর্শক, আমরা এবার জেনে নেব নির্বাচন নিয়ে তারুণ্যের নানা ভাবনা, তাদের নানা প্রত্যাশার কথা। আমরা তরুণ, আমরা সবসময় গণতন্ত্রের পক্ষে, গণতন্ত্রকে বিশ্বাস করি এবং আমরা নিজের ভোটের অধিকার, আমরা যে ভোট দিতে পারিনি দীর্ঘ 17 বছর, আমরা ভোট দিতে চাই এবং এই ভোটের মাধ্যমে আমাদের ভোটের মাধ্যম দিয়ে আমরা বিপ্লব তৈরি করতে চাই এবং আগামীতে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে চাই। আমরা মূলত সরকার দেখতে চাই গণতন্ত্রকামী সরকার, যে সরকার গণতন্ত্রের কথা বলবে, যারা আমাদের তরুণদের কথা বলবে এবং ছাত্রদের কথা বলবে। যোগ্য প্রার্থী বিবেচনা করে যে দেশের অন্তত ভালো বুঝবে, দেশের প্রতি একটা ন্যায় কর্তব্য পরায়ণ আছে এবং যে কথার মানে জবাবদিহিতা যে দিতে পারবে এবং কথার যৌক্তিকতা আছে, শুধু বললেই হবে না, সে কথাটাকে কাজেও প্রমাণিত করে, এরকম যার মধ্যে মানসিকতা আছে। আমার মনে হয় এরকম একটা মানুষকে যদি আমরা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত করতে পারতাম তাহলে আমার মনে হয় ভালো হতো। আমরা এমন একজন প্রার্থীকে চাই বা আমরা এমন প্রার্থীকে নির্বাচিত করব যারা জনমতের অগ্রাধিকার দেবে, যাদের মধ্যে জবাবদিহিতার মন মানসিকতা থাকবে। আমরা এখন চাচ্ছি যে আমাদের নিরপেক্ষ সরকার, আমরা স্টুডেন্টরা যেন স্বাধীনভাবে চলতে পারি, স্বাধীনভাবে যেন কথা বলতে পারি। আমরা চাই আমাদের সরকারটা যেন আমাদের দেশের জনগণের কথা ভাবে, আমাদের স্টুডেন্টদের কথা যেন আগে ভাবে, আমাদের যেন বেশি প্রাধান্য দেয়। তো আমরা এরকম সরকার চাচ্ছি। মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছে নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসম সায়েম। আসম সায়েম, আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। ধন্যবাদ আপনাকেও। আমরা বিগত দিনে নির্বাচনী পরিসংখ্যানগুলোর দিকে তাকালে একটাতে আপনারা জয়ী হয়েছেন, আর একটাতে আপনারা নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। আগামী নির্বাচনে আপনারা কতটা আশাবাদী সবকিছু মিলিয়ে? মাঠের চ্যালেঞ্জ কেমন দেখছেন, মাঠের প্রত্যাশা কেমন দেখছেন, জনগণ আপনাদেরকে কিভাবে গ্রহণ করছে, ভোটাররা? আলহামদুলিল্লাহ, আমাদের মাঠ বর্তমানে জনগণ নির্বাচনের জন্য মুখর হয়ে আছে। তারা একটি সুন্দর, ফ্রি এবং ফেয়ার ইলেকশন চাচ্ছে। জনগণ যদি ভোট কেন্দ্রে যেতে পারে এবং একটু সুষ্ঠু নির্বাচন যদি হয় তাহলে ইনশাআল্লাহ জনগণ এবার জামাত ইসলামের দাঁড়িপাল্লা মার্কাকে ভোট দেওয়ার জন্য তারা মুখর হয়ে আছে। আমাদের বিশ্বাস, নওগাঁ আসনের আমাদের 6টি আসন রয়েছে, আমরা 6টি আসনেই এবার বিজয় লাভ করব ইনশাআল্লাহ। নিশ্চয়ই। কিছুদিন আগে আপনার জেলা জামায়াতের আমির একটা কথা বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ শঙ্কায় পড়ে যাবে। এই শঙ্কাটা কেন আসছে আপনাদের মধ্যে? মাঠ পর্যায়ে তো আপনারা চষে বেড়াচ্ছেন নির্বাচনী ভোটের প্রত্যাশা নিয়ে, আপনার কি কোনো কারণে মনে হয়েছে বিষয়টি? এই বিষয় হচ্ছে যে নির্বাচন একটি দেশের যে সংকট কাল আমরা অতিক্রম করছি, এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে নির্বাচন। এজন্য নির্বাচন হতেই হবে। ফেব্রুয়ারিতে যে আমাদের ইন্টারিম সরকার ঘোষণা দিয়েছে, আমাদের আমিরে জামাত সেই কথাটাই বলেছেন এবং আমরাও সেটাই চাচ্ছি। তবে বিভিন্ন জায়গা থেকে নির্বাচন যেন না হয়, হয়তো সে ব্যাপারেও আমরা বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছি। তবে আশা করি যে আসলে এগুলো ষড়যন্ত্র কাজে আসবে না, নির্বাচন যথাসময়ে হবে আমরা আশা করি। নিশ্চয়ই। আপনাদের দীর্ঘ সময় জোট সঙ্গে বিএনপি আপনাদের প্রধান প্রতিদ্বন্দ্বী, তাদের মাঠে কিভাবে তারা মোকাবেলা করছেন, তাদেরকে আপনারা কিভাবে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করছেন? আমরা এক সময় একই সাথে ছিলাম, বিএনপি এবং জামাত ইসলাম, আমরা একসাথে মাঠে লড়াই সংগ্রাম একসাথে ছিলাম। তাদেরকে আমরা কোনো শত্রু দল বা প্রতিপক্ষ মনে করি না, তারা আমাদের বন্ধু দল। আমরা তাদের সাথে মাঠে থাকবো, একসাথে আমরা ভোট করব, জয় বিজয় থাকবেই। মানে আমরা যে কোনো একজন জয়ী হব। আমরাও যদি জয়ী হই, আমরা সকলকে নিয়েই দেশ গড়ব। আমাদের আমিরে জামাত বলেছেন যে যদি আমরা 200 আসনেও জয়ী হই, তথাপিও আমরা সকলকে সাথে নিয়েই আমরা দেশ গড়ব ইনশাআল্লাহ। আমাদের মাঝে দলগত কোনো বিভেদ আমরা বিশ্বাস করি না। মতভেদ থাকবে, দল আলাদা থাকবে, মতাদর্শ আলাদা থাকবে, দেশ গড়ার ক্ষেত্রে দেশের স্বার্থে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবো ইনশাআল্লাহ। নিশ্চয়ই। কথার সাথে কাজের মিল হলে হয়তো আমরা একটা সুন্দর বাংলাদেশ করতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট সাহেব আমাদের সাথে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে যুক্ত হওয়ার জন্য। দর্শক দেখছেন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। আবারও সময় হলো একটি বিরতির, সঙ্গে থাকুন।
দর্শক আবারও স্বাগত। আপনারা দেখছেন মধুমতি ব্যাঙ্গালোর টু পার্লামেন্ট। আমরা এ পর্যায়ে নওগাঁ থেকে আমাদের সহকর্মী একে সাজু আছে, তিনি ভোটের আড্ডা থেকে জানাবেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নির্বাচনী ভাবনা। সাজু, জানাবেন সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নির্বাচনী ভাবনা কি, নির্বাচন নিয়ে তাদের প্রত্যাশার কথা আমাদেরকে জানাবেন। আড্ডা মানে তো সেখানকার মানুষের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিনে আপনি বসে আছেন, তাদের নির্বাচনী ভাবনা যেমনটি জানছিলেন যে নির্বাচন সামনে ঘনিয়ে আসলেই এরকম ছোটোখাটো চার দোকান থেকেই কিন্তু এই নির্বাচনী আড্ডাটা শুরু হয়। চায়ের কাপের চুমুক দেওয়ার সঙ্গে সঙ্গে তারা হিসেব করে যে কাকে পাঠানো হবে সংসদ সদস্য হিসেবে, কাকে নির্বাচন করা হবে, কে কত ভোটে এগিয়ে থাকবে, এইসব কিন্তু আলোচনাই করেন। এইসব ছোটোখাটো চার দোকান থেকেই শুরু হয়। আজকে আমি রয়েছি এমনই একটি চার দোকানে যেখানে ভোটের আড্ডায় আমার সাথে যুক্ত হয়েছে তরুণ ভোটার, প্রবীণ ভোটার এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা এখানে রয়েছেন। আমরা প্রথমে একটু তরুণ ভোটারদের কাছে জানতে চাইব যে আপনারা তো এই নির্বাচনকে ঘিরে কি ভাবছেন বা কি চিন্তাভাবনা করছেন, কেমন নির্বাচন আপনারা চান যদি একটু জানাতেন। আচ্ছা, আমি প্রথমেই একটি বিষয় ক্লিয়ার করতে চাই। বাংলাদেশে ইতিপূর্বে যেরকম নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, বাংলাদেশে ইতিপূর্বে যেমন অবস্থা ছিল আর বর্তমানে যে সিচুয়েশান, বর্তমানে যে অবস্থা, বর্তমানে যে নির্বাচনিক যে দৃষ্টিভঙ্গিটা আমরা দেখছি, সেই মতে আমার মনে হয় যে আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে থাকবে আইনের অনুশাসন। আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে থাকবে না কোনো মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব। আমরা চাই মানুষ যেন স্বাধীন চিত্তে এবং নির্বাকতাকে এড়িয়ে মানুষ যেন তাদের স্বাধীনভাবে তাদের ভোটকে দিতে পারে, তাদের ভোট দিতে পারে তাদের যোগ্য প্রার্থীকে, এবং যোগ্য প্রার্থীকে যেন নির্বাচিত করতে পারে, এবং যে ভোটে থাকবে না কোনো আক্ষেপ, যে ভোটে থাকবে না কোনো অভিযোগ, যে ভোট, আমরা এমন একটি ভোট চাই যে ভোট হবে একেবারে নিরপেক্ষ। আমরা সংবিধানে দেখেছি আমাদের প্রত্যেকটি যেই ফান্ডামেন্টাল রাইটসগুলো আছে বা মানুষের যে মৌলিক চাহিদাগুলো আছে, তার মধ্যে অন্যতম হলো বাংলাদেশ যেহেতু গণতন্ত্র ভিত্তিক দেশ, সেহেতু সেখানে ভোটার অধিকার। ধন্যবাদ, আপনার কথা আমি বুঝতে পেরেছি। আপনার কাছে একটু জানবো সামাজিক সংগঠনের নেতা হিসাবে যে আপনি কীরকম প্রার্থী নির্বাচন করতে চান এবারের ভোটে। ধন্যবাদ। নওগাঁ একটা অবহেলিত জেলা। এখানে দীর্ঘদিন থেকে এই নওগাঁর মাঝখান দিয়ে একটা সরু রাস্তা চলে গেছে। এই রাস্তা মানে আমি জানতে চাচ্ছিলাম কীরকম প্রার্থী আপনারা নির্বাচন করতে চান। আমি প্রার্থী চাই যারা মানে নওগাঁর যে সমস্যাগুলো দূর করতে পারবে, এই রাস্তাকে 4 লেন করতে পারবে এবং এখানে নওগাঁতে গ্যাস আনে, এখানে শিল্প কারখানা করতে পারবে। বলছেন যে যারা উন্নয়ন করবে, যারা নওগাঁর উন্নয়ন আসবে তার কাছ থেকে। আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে প্রত্যাশা কি, এই নির্বাচনে আপনাদের প্রত্যাশাটা কি, এটা একটু জানাতেন। আমরা তো নির্বাচনটাকে উৎসব হিসাবে দেখি। দীর্ঘদিন থেকে মানুষ এখানে ভোট দিতে পারেনি। এই ভোটটা আমরা মনে করি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস, উনি তো নির্বাচনের একটা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে এই সময়টা ঘোষণা করছে। আমরা মনে করি যে এই নির্বাচনটা আরও আগে হওয়ার সুযোগ ছিল। এবং আপনারা খেয়াল করবেন যে আমাদের যে অভ্যুত্থান হলো 24-এর অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের প্রত্যাশার সাথে সঙ্গতি রেখে যদি আমরা বলি তাহলে ইউনূস সরকার কিন্তু ব্যর্থ হয়েছে। সেই জায়গা থেকে বাংলাদেশের যে সংকটগুলো তৈরি হয়েছে, যেমন আজকে অর্থনৈতিক ধন্যবাদ। আমরা সেখানকার মানুষের নির্বাচনী ভাবনার কথাগুলো শুনলাম। দর্শক, মধুমতি ব্যাঙ্গালোর টু পার্লামেন্টে এই ছিল আজকের মতো। আগামীকাল দেখা হবে সিরাজগঞ্জ আসনের সংসদীয় আসনের মতামত নিয়ে। সে পর্যন্ত থাকুন, ভালো থাকুন, বিবিসির সঙ্গে থাকুন।